আমরা যদি নির্জোট পররাষ্ট্রনীতির কথা বলি, অনেক বড় হবে আলোচনা, বাট এই সময় তো এখন নাই। কিন্তু একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, এই মুহূর্তে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে সরকার চলছে, তাকে আমদানির উৎস হিসাবে প্রধানত নির্ভর করতে হচ্ছে চীন এবং ভারতের উপরে। আমাদের দেশকে, আমাদের সরকারকে, আমাদের দেশকে যখন আমরা রেডিমেড গার্মেন্টসকে রপ্তানি করি, যা আমাদের প্রধান রপ্তানি পণ্য, সেক্ষেত্রে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। আমরা যখন আমাদের রেমিটেন্সের কথা চিন্তা করি, আমাদের প্রধান ডেস্টিনেশন হচ্ছে বা উৎস হচ্ছে রেমিটেন্সের মধ্যপ্রাচ্য। আমাদের যদি আমাদের জ্বালানি নিরাপত্তা এবং বিদ্যুৎ নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বিলিয়ন ডলারের রাশিয়ান ঋণের উপরে নির্ভর করে আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে নির্ভর করে চলতে হচ্ছে আমাদের কি বলে এনার্জি সেফটি সিকিউরিটি নেটওয়ার্কটা। এই কম্পোনেন্টগুলি কিন্তু আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবেই আমাদের সরকারকে এটার উপরে দাঁড়িয়ে এই মুহূর্তের রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতিকে পরিচালনা করতে হচ্ছে। এছাড়া ধরেন ডোনারদের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, তারা আমাদেরকে টাকা পয়সা, ঋণ দেয়, অনুদান দেয়। এই হলো মোটা মোটা দাগে। ফলে এরকম একটা দেশ, যার শক্তির উৎসগুলি হচ্ছে এরকম, যার দাঁড়িয়ে থাকার ভিত্তিগুলি হচ্ছে এরকম, তাকে কি ধরনের কূটনীতি অবলম্বন করতে পারে? খুব সঙ্গত কারণেই তাকে একটা এই সকল শক্তিকে সমন্বয় করতে পারে। এটাকে নির্জোট বলবেন নাকি কি বলবেন এটা আমি জানি না, এটা আপনাদের ব্যাপার। এটা আপনারা যারা বিজ্ঞ মানুষ, আপনারা যারা একাডেমিশিয়ান, আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে বিষয়টা হলো এই যে আমাদের এই আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার বিলিয়ন ডলারের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। এখন যখনই কোনো কথা আমাকে এই অ্যাসেম্বল করার কথা বাধা দিবে, এমন কোনো কথা যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারত তো এটা বিরাট ব্যাপার, সমস্যা, না 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 আমেরিকাতে রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আওয়ামী লীগ করে সেটা বাদ দিয়ে দিতে হবে, এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়বো, তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে এবং আমাদেরকে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। এবং সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর আগের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি, অর্থনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা, পশ্চিমমুখী অর্থনীতি, আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে গ্রহণযোগ্যতা, মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা, এবং সর্বশেষ বৃহৎ প্রতিবেশী ভারতকে সাথে নিয়ে সার্ক গঠন করা, দ্বিপাক্ষিক সমস্যাটাকে একটা আঞ্চলিক বহুপাক্ষিক সমস্যার মধ্যে রূপান্তরিত করা, এই সবটা মিলেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই কাজটা উনি করতে পেরেছেন কি কারণে, কিভাবে? তার জন্য যে স্বাধীনতা সক্রিয়তা দরকার, যেটা আবু রুশ সাহেব খুব ভালোই বলেছেন। 1 ব্রিগেড থেকে, ডিভিশন থেকে 5th ডিভিশনে নিয়ে গিয়েছেন এবং এই সমস্ত নতুন নতুন মৃত্যুদের কাছ থেকে সহযোগিতা নিয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন, রেমিটেন্সের বাজার তৈরি করেছেন, তারপরে রপ্তানির জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথাবার্তা বলে গার্মেন্টসের এরকম একটা নতুন সম্ভাবনার বীজ বপন করেছেন। এভাবেই কিন্তু এই মুহূর্তে আমার যে ইনএভিটেবল কম্পোনেন্টগুলিকে আমি কন্টেইন করে আমি যে পরিস্থিতি করতে চাচ্ছি, তার কিন্তু উৎসটা এভাবেই কিন্তু শহীদ জিয়াউর রহমান করেছেন। এ কারণেই কিন্তু একদিকে যেমন এই কাজটা করার জন্য সক্রিয়তা দরকার পড়েছে, সেজন্য তিনি যেমন বীরের মতো কথা বলেছেন, হেলিকপ্টারে করে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মতো একটা দেশকে আলাদাভাবে তুলে ধরেছেন। অপরদিকে কিন্তু এই সকল শক্তিগুলিকে সাথে নিয়ে কাজ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে আমাদের ডিল করতে হয় বা আমরা করতে বাধ্য থাকি, সেটাকে উনি দ্বিপাক্ষিক সমস্যার তর্ক বিতর্ক অথবা শত্রু মিত্রের আলোচনার যে বাইনারি কাঠামো, সেখান থেকে উনি সার্কের কাঠামোর মধ্যে নিয়ে গিয়েছেন।